উপস্থিত সকলকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই প্রণাম। অনেক সিনিয়র মানুষ, প্রণব্য মানুষ এখানে আছেন, আর ছোটদের আমার স্নেহাশিস, আমার অনেক আদর। এমন একটা আয়োজন, আসলে সলতে পাকানোর একটা ইতিহাস থাকে। এমন একটা আয়োজন যে দুজন মানুষের অক্লান্ত পরিশ্রম ছাড়া অসম্ভব ছিল, সে দুজনের নাম নিতেই হবে। বন্ধু প্রতিম রমা এবং সোমনাথ সান্যাল, এদের জন্য আমি একটা জোরে করতালি আশা করি আপনাদের কাছ থেকে। রবীন্দ্রনাথ দিয়ে শুরু করেছি। সারা জীবনে যত কবিতা পড়েছি তার 70% বেশি রবীন্দ্রনাথ জুড়ে আছেন। তাই আজকের অনুষ্ঠানে রবীন্দ্রনাথ থাকবেন অনেকখানি জুড়ে। আমার এরপরে যে লেখাটি আমি উপস্থাপনা করব, সে বইটার নাম হচ্ছে গল্পস্বল্প। এই বইটি রবীন্দ্রনাথ লিখছেন 1941 সালে। সালটা মনে রাখতে হবে, 1941 কবি জীবনের অন্তিম বছর। এই 1941 অর্থাৎ জীবন সায়াহ্নে পৌঁছেও রবীন্দ্রনাথকে তার শৈশব ছেড়ে যাচ্ছে না, বরং তাড়া করছে। এই গল্পস্বল্প বইতে রাজার বাড়ি শিরোনামে একটি লেখা আছে। এটা কবিতার বই নয়, একটু ন্যারেটিভ ধরনের। এই রাজার বাড়ি রবীন্দ্রনাথ সারা জীবন ধরে খুঁজেছেন, কিন্তু জীবন সায়াহ্নে পৌঁছেও সেই রাজার বাড়ির হদিশ রবীন্দ্রনাথ পাননি। আমার এখনকার নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের রাজার বাড়ি। কুসুমী জিজ্ঞেস করলে, দাদা মশাই, ইরু মাসির বোধহয় খুব বুদ্ধি ছিল। ছিল বই কি, তোর চেয়ে বেশি ছিল। থমকে গেল কুসুমী। অল্প একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, ও তাই বুঝি তোমাকে এত করে বশ করেছিলেন? তুই যে উল্টো কথা বললি, বুদ্ধি দিয়ে কেউ কাউকে বশ করে? তবে করে অবুদ্ধি দিয়ে। আমাদের সকলেরই মধ্যে এক জায়গায় বাস করে থাকে একটা বোকা। সেইখানে ভালো করে বোকামি চালাতে পারলে মানুষকে বশ করা সহজ হয়। তাই তো ভালোবাসাকে বলে মন ভোলানো। কেমন করে করতে হয় বলো না? কিচ্ছু জানিনি, কি যে হয় সেই কথাই জানি, তাই তো বলতে চাচ্ছিল। আচ্ছা বলো, আমার একটা কাঁচামি আছে, আমি সব তাতেই অবাক হয়ে যাই। ইরু আমাকে ওইখানে পেয়ে বসেছিল, সে আমাকে কথায় কথায় কেবল তাক লাগিয়ে দিত। কিন্তু ইরু মাসি তো তোমার চেয়ে বয়সে ছোট ছিলেন, অন্তত বছর খানেকের ছোট, কিন্তু আমি তার বয়সে নাগাল পেতাম না। এমন করে আমাকে চালাতো যেন আমার দুধে দাঁত ওঠেনি, তার কাছে আমি হাঁ করেই থাকতাম। ভারী মজা। মজা বই কি, তার কোনো এক সাতমহল রাজবাড়ি নিয়ে সে আমাকে ছটফটিয়ে তুলেছিল। কোনো ঠিকানা পাইনি, একমাত্র সেই জানতো রাজার বাড়ির সন্ধান। আমি পড়তাম 3 নম্বর রিডার। মাস্টার মশাইকে জিজ্ঞেস করেছি, মাস্টার মশাই হেসে আমার কান ধরে টেনে দিয়েছেন। জিজ্ঞেস করেছি ইরুকে, রাজবাড়িটা কোথায় বলো না। সে চোখ দুটো এতখানি করে কোথায় এই বাড়িতেই। আমি তার মুখের দিকে চেয়ে থাকতাম করে, এই বাড়িতে কোনখানে আমাকে দেখিয়ে দাও না। সে বলতো, মন্তর না জানলে দেখবে কি করে। আমি বলতাম, মন্তর আমাকে বলে দাও না, আমি তোমাকে আমার কাঁচা আম কাটা ঝিনুকটা দেব। সে বলতো, মন্তর বলে দিতে মানা আছে। আমি জিজ্ঞেস করতাম, বলে দিলে কি হয়? সে কেবল বলতো, বাবা। কি যে হয় জানাই হলো না। তার ভঙ্গি দেখে গা শিউরে উঠত। ঠিক করেছিলাম একদিন যখন ইরু যাবে রাজবাড়িতে, আমি যাব লুকিয়ে লুকিয়ে তার পিছনে পিছনে। কিন্তু ইরু যেত রাজবাড়িতে, আমি যখন যেতুম স্কুলে।
একদিন জিজ্ঞেস করেছিল অন্য সময় গেলে কি হয়, আবার সেই ও বাবা, পিড়াপিড়ি করতে সাহসে কুলোতো না। আমাকে তাক লাগিয়ে দিয়ে নিজেকেই খুব একটা কিছু মনে করতো। হয়তো একদিন স্কুল থেকে আসতেই বলে উঠেছে, ও সে কি পেল্লাই কাণ্ড। ব্যস্ত হয়ে জিজ্ঞেস করেছি কি কাণ্ড। সে বলেছে বলবো না। ভালোই করতো, আমি শুনতাম কি একটা কাণ্ড, মনে বরাবর রয়ে যেত পেল্লাই কাণ্ড। ইরো গিয়েছে হন্তদন্তর মাঠে, যখন আমি ঘুমোতাম সেখানে পক্ষীরাজ ঘোড়া চড়ে বেড়ায়, মানুষকে কাছে পেলেই সে একেবারে উড়িয়ে নিয়ে যায় মেঘের মধ্যে। আমি হাততালি দিয়ে বলি, একটু সে তো বেশ মজা। মজা বই কি, বাবা কি বিপদ ঘটতে পারতো শোনা হয়নি। চুপ করে গেছি মুখের ভঙ্গি দেখে। ইরু দেখেছে পরিদের ঘর কন্যা, সে বেশি দূরে নয়। আমাদের পুকুরের পূব পাড়িতে যে চিনে বট আছে, তারই মোটা মোটা শিকড়গুলোর অন্ধকার ফাঁকে ফাঁকে তাদের ফুল তুলে দিয়ে সে বশ করেছিল। তারা ফুলের মধু ছাড়া আর কিছু খায় না। ইরুর পরিবারে যাবার একমাত্র সময় ছিল যখন দক্ষিণের বারান্দায় নীলকমল মাস্টারের কাছে আমাদের পড়া করতে বসতে হতো। একদিন জিজ্ঞেস করেছিল অন্য সময় গেলে কি হয়। ইরু বলতো, পরীরা প্রজাপতি হয়ে উড়ে যায়। আরো অনেক কিছু ছিল তার অবাক করা ঝুলিতে, কিন্তু সবচেয়ে চমক লাগাতো ওই না দেখা রাজবাড়িটা। সেটা যে একেবারে আমাদের বাড়িতে, হয়তো আমার শোবার ঘরের পাশে, কিন্তু মন তোর জানি নে যে। ছুটির দিনে দুপুর বেলায় ইরুর সঙ্গে গেছি আমতলায়, কাঁচা আম পেড়ে দিয়েছি তাকে আমার বহুমূল্য ঘষা ছিল। সে খোসা ছাড়িয়ে শুল্প শাক দিয়ে বসে বসে খেয়েছে কাঁচা আম, কিন্তু মন্তরের কথা বললেই বলে উঠেছে, ও বাবা। তারপরে মন্তর গেল কোথায়, ইরু গেল শ্বশুর বাড়িতে, আমারও রাজবাড়ি খোঁজ করবার বয়স গেল পেরিয়ে। ওই বাড়িটা রয়ে গেল গড় ঠিকানা। দূরের রাজবাড়ি অনেক দেখেছি, কিন্তু ঘরের কাছের রাজবাড়ি, ও বাবা। বৃষ্টি হব হব করেও নামলো না, কিন্তু আমি যখন কলকাতা থেকে শুরু করেছি যাত্রা, সকালে কিন্তু কলকাতাতে রীতিমতো বৃষ্টি। তো আমরা একটুখানি শৈশবের অন্বেষণ করছি, এবং রবীন্দ্রনাথের অনেক লেখাতে এরকম ছোটবেলায় ফিরে যাওয়ার একটা অনুষঙ্গ বারবার ফিরে আসে। তো আমরা যারা বুড়ো হচ্ছি, আমরা কিন্তু শৈশবটাকে আঁকড়ে বাঁচতে চাই, একটা নস্টালজিয়া কাজ করে। এখন যে কবিতাটি বলবো, এটা ছোটদের কবিতা বলে আমরা ভাবি, কিন্তু আসলে এটা বড়দের জন্য লেখা, বুড়োদের জন্য লেখা। সেরকম একটি কবিতা, বর্ষার হাত ধরে আপনাদের সবাইকে নিয়ে চলে যাব একদম শৈশবে। দিনের আলো এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজল ঠং ঠং, ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এ পারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা, বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে
নদী এলো বাম, আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বাসি মানা, দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা। কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়। মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে, কত দিনের লুকোচুরি, কত ঘরের কোণে। তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। মনে পড়ে ঘরটি আলো, মায়ের হাসি মুখ, মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু। বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াতে সে না যায় লেখা জোকা। ঘরে দুরন্ত ছেলে করে দাপা দাপি, বাইরেতে মেঘ ডেকে ওঠে, সৃষ্টি ওঠে কাঁপি। মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেন গান, বৃষ্টি পড়ে টুপুর টুপুর, নদে এলো বান। মনে পড়ে সুরানির কথা, মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা। মনে পড়ে ঘরের কোণে আলো, চারিদিকের দেয়াল জুড়ে ছায়া কালো কালো। বাইরে কেবল জলের শব্দ, ছুপ ছুপ ছুপ। দস্যি ছেলে গল্প শোনে একেবারে চুপ, তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। কবে বৃষ্টি পড়েছিল, বান এলো সে কোথা। শিব ঠাকুরের বিয়ে হলো কবেকার সে কথা। সেদিন কি এমনি তরু মেঘের ঘটা খানা, থেকে থেকে বাজ বিজুলি দিচ্ছিল কি হানা। তিন কন্যে বিয়ে করে কি হলো তার শেষে, না জানি কোন নদীর ধারে, না জানি কোন দেশে। কোন ছেলে ঘুম পাড়াতে কে গাহিল গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। আমি দুর্গাপুরে, এটা আমার প্রথম অনুষ্ঠান। তো ফেসবুকে কিছু মানুষ আমার সঙ্গে আছেন, আমার একটা ফেসবুক পেজ আছে, তো সেখানে আমি জানিয়েছিলাম যে দুর্গাপুরে আসছি স্বর ও শ্রুতির আমন্ত্রণে। তা দুর্গাপুরেরও আমার অনেক বন্ধু আছেন, তো তারা আমাকে কয়েকটি কবিতার আবদার জানিয়েছিলেন। তার মধ্যে একটা খুব কঠিন বিষয় তারা আবদার করেছিলেন, যেটা আমাকে অবশ্যই রাখতে হবে। সেটা হচ্ছে, আঁকা উঠবেন না প্লিজ, একটু শুনুন। কালিদাসের মেঘদূতমের আবৃত্তি এসছে এবং আমি সত্যি সত্যি চমকে উঠেছিলাম, কারণ মঞ্চে মেঘদূতম মানে শুনতে চাইছেন। আমি জানি না যিনি অনুরোধ করেছিলেন তিনি আপনাদের মধ্যে কেউ আছেন কিনা, তো একটু শোনাই, অল্প একটু শোনাবো। সংস্কৃত ভাষা আমি একটুখানি বলে দিই, সংস্কৃত ভাষার একটা ধ্বনি মাধুর্য আছে। ভাষাটা হয়তো আমরা বুঝবো না, চর্চা নেই বলে, কিন্তু তার ধ্বনি আমাকে অন্তত খুব আবিষ্ট করে।
মেঘদূতমের গল্পটা আমরা সবাই জানি যে যক্ষ, বিরোহী কথাটা এলেই যক্ষের নামটা আসে। যক্ষ তার যে কর্তব্য সেখানে অবহেলা করাতে তাকে নির্বাসিত করা হয় রামগিরি আশ্রমে, এবং সেখানে তিনি তার প্রিয়ার শোকে এমন কাতর হয়ে পড়েন যে তার হাতের বলয় খসে খসে পড়ছে, তিনি আর থাকতে পারছেন না। তারপরে তিনি মেঘকে দূত করে তিনি খবর দেওয়া নেওয়া করছেন। এই অংশটুকুই আমি আজকে আপনাদের সামনে করব, এবং এটা আমার মানে অন্তত 10-15 জন আমাকে বলেছেন যে একটু যেন মেঘদূতম হয়। আপনারা কি মানে আছেন যারা অনুরোধ করেছিলেন? করলে একটু হাত তুলবেন, আমার ভালো আছেন যা। আচ্ছা, বেশ, প্রচণ্ড গরম আসলে। শোনেন, कश्चित्कान्ता विरहो गुरुणा स्वाधिकारप्रमत्तः शापेन स्तङ्गमितो महिमा वर्षबुद्ध्येन वर्तुः यक्षश्चक्रे जनकतनया स्नानपुण्योदकेषु स्निग्धोच्छाया तुरुषु वसति रामगिर्याश्रमेषु तस्मिन्नद्रौ कतिचिदवला विप्रयुक्तसकामी नीत्वा मासन् कनकवलयभ्रंशरिक्तप्रकोष्ठः आषाढस्य प्रथमदिवसे मेघमश्लिष्टसानु वप्रक्रीडा परिणतगज प्रेक्षणीयं ददर्श तस्वास्तित्वा कथमपि पुरः कौतुकाधानो हेतोरन्तर्बाष्पश्चिरमनुचरो राजराजस्य दध्यौ मेघालोके भवति सुखीनः मन्यथ वृत्तिः चेता कण्ठश्लेषप्रणयिनि जने किं पुनर्दूरसंस्थे प्रत्यासन्ने नभसि दयिता जीवितलम्बनार्थी जीमूतेन स्वकुशलमोयिं हारोयिष्वान् प्रवृत्तिं सा प्रत्यद्रयितुटजकुसुमं कल्पितार्घाय तस्मै प्रीतः प्रीति प्रमुखवचनां स्वागतं व्यजहार धूमज्योतिसलिलमरुतां सन्निपातकमेघा सन्देशार्थकपटुकरणै प्राणिभिप्रापणीय इत्युत्सुक्यदपरिगणयन् गुच्छकस्तं जजाचे कामर्ताहि प्रकृतिकृपणाश्चेतना चेतनेषु মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে, আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে। কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে, আজ আমি যে বসে আছি তোমারই আশ্বাসে, আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে। তুমি যদি না দেখা দাও করো আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদল বেলা। দূরের পানে মেলে আঁখি কেবল চেয়ে থাকি, পরাণ আমার কেঁদে
দুরন্ত বাতাসে আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে? আজি ঝড়ের রাতে তোমার অভিশ্বাস, পরাণ সখা বন্ধু হে আমার, আকাশ কাঁদে হতাশ সম, নাই যে ঘুম নয়নে মম, দুয়ার খুলি হে প্রিয়তম, চাই যে বারে বার, পরাণ সখা বন্ধু হে আমার। বাহিরে কিছু দেখিতে নাহি পাই, তোমার পথ কোথায় ভাবিতাম, সুদূর কোন নদীর পারে, গহন কোন বনের ধারে, গভীর কোন অন্ধকারে হতেছ তুমি পার, পরাণ সখা বন্ধু হে আমার। এবারে একটা উপন্যাস থেকে খানিকটা অংশ শোনাবো আপনাদের। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ঘুম পোকা উপন্যাসটি আপনারা যারা পড়েছেন তারাই একমাত্র বুঝতে পারবেন। আমি আসলে খুব ফাস্ট রিডার, মানে কোনো উপন্যাস, যে কারণে আজ পর্যন্ত আমার এতখানি জীবনে আমি ধারাবাহিকভাবে উপন্যাস পড়তে পারিনি। মানে আমি শুরু করব মানে আমাকে যেন তেন প্রকারের দিন রাত এক করে আমাকে শেষ করতে হবে, যদি সেটা ভালো লাগে। তা ঘুম পোকা উপন্যাসের ক্ষেত্রেও আমার সেটাই হলো যে আমি একদিন দেড় দিনের মধ্যে শেষ করবো, এরকম একটা প্রতিজ্ঞা নিলাম। আমি খুব শেষ করলাম, কিন্তু আমার না কষ্ট হচ্ছিল, আমার কিরকম শ্বাসকষ্ট হচ্ছিল, এবং দিন 15 আমি প্রায় ঘুমাতে পারিনি। ঘুম পোকা কী করে আসলে তিলে তিলে খেয়ে ফেলে। ঘুম পোকা উপন্যাসটা তাই, মানে তিলে 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 একজন মানুষ কীরকম যেন হয়ে গেল। সেই ঘুম পোকা উপন্যাস আমার অত্যন্ত প্রিয় একটি উপন্যাস, সেখান থেকে একটা নির্বাচিত অংশটি শোনাই। রবীন্দ্র জয়ন্তীতে যাই না কখনো, শান্তিনিকেতন দেখিনি, জোড়াসাঁকোরও ঠিকানা জানি না। না মশাই, রবি ঠাকুরের কবিতাও আমি খুব একটা পড়িনি, কেবল বাংলা সিলেকশনে যা ছিল তার আর দু একটা ছোট্ট ছাটকা। পুরো কবিতা একটাও মুখস্থ নেই, তবে দু একটা লাইন যদি বলতে বলেন তো বলতে পারি, যেমন রমণীর মন সহস্র বর্ষেরই সখা সাধনার ধন, কিংবা ভগবধূ সুন্দরী। না মশাই, ঠিক আপনারা যে চোখে দেখেন সে চোখে নয়। রবি ঠাকুর আমার কাছে অন্য রকম, একেবারে অন্য রকম, আলাদা। বিপদে পড়লেই আমি রবি ঠাকুরকে ডাকি মশাই। ছেলেবেলা থেকেই আমার এই অভ্যাস। ভালো মনে পড়ে না সেই কবে ছেলেবেলায় একবার মাথায় টিকটিকি পড়েছিল বলে আমি ভয়ে দৌড় মেরেছিলাম, দড়াম করে ধাক্কা খেয়েছিলাম বাবার পড়াশোনার টেবিলে। কেঁদে উঠতে গিয়ে দেখি টেবিলের উপর রবি ঠাকুরের সেই ছবি, মালা পরানো, সামনে ধূপকাঠি জ্বলছে। আমি কেঁদে বলে উঠলাম, রবি ঠাকুর, আমার মাথায় টিকটিকি তুমি দাঁড়িয়ে দাও। আমার ঘন চুলের ভিতর থেকে টিকটিকি বাচ্চাটা তখনই লাফিয়ে পড়ল টেবিলে, তারপর দেয়াল বেয়ে উঠে গেল। ভয়ে আমার গায়ে কাঁটা দিল, পালিয়ে গেল। ক্রমে বুঝতে পারলাম আমি গোপনে একটা আলাদা রবি ঠাকুরকে পেয়ে গেছি। সে আমার গোপন কথার মতো, মায়ের কাছে গায়ের জ্বর লুকিয়ে রাখার মতো করে আমি সকলের কাছ থেকে রবি ঠাকুরকে আলাদা করে নিলাম। রাত্রির বেলা, অন্ধকার ঘর, বেরোতে পারছি না,
ডাকলুম, রবি ঠাকুর, আমি অন্ধকার ঘর বেরোতে পারছি না, পার করে দাও। সঙ্গে সঙ্গে মনে হতো খুব আপনজনের মতো কেউ এসে আমার হাত ধরল। আমি গটমট করে পেরিয়ে যেতুম ঘর। ঘুড়ি ধরা নিয়ে একবার খালাসি পাড়ার ছেলেদের সঙ্গে মারপিট লাগলে আমি চিৎকার করে বলে উঠেছিলাম, ঠাকুর, রবি ঠাকুর, আমাকে এরা মারছে, তুমি আমাকে নিয়ে যাও। শুনে থমকে হেসে ছেলেগুলো গলিয়ে পড়লো, রবি ঠাকুর নিয়ে যাবে কিনা ছেলেটা। তাদের হাসি ফাঁকে গলে গিয়ে আমি টেনে দৌড় লেগেছি। কতবার রবি ঠাকুরের সঙ্গে আমাদের ফুল বাগানে ঘুরে বেরিয়েছি, চলে গেছি বহু দূরের নীলকুঠিতে ছাদে, কিন্তু ফিরবার পথে আমাদের পোষা বিড়ালের গায়ে পা পড়তে সে আমাকে আঁচড়ে কামড়ে দিল। সেই রাতে রবি ঠাকুর আর আমার সঙ্গে কথা বলেনি। কেন আমি জেগে শুনে বাজি ধরেছিলাম, কেন আমি ঠকিয়ে নিতে চেয়েছিলাম আমার ছোট বোনটার টিফিন না খাওয়া, পুঁতির মালা না কেনা, কষ্টে জমানো পয়সা। যতক্ষণ আমি পবিত্র ও শুদ্ধ থাকতাম, ততক্ষণই রবি ঠাকুর থাকতো আমার সঙ্গে। ঝড়ে জলে, আলোয় অন্ধকারে, ঘরে কিংবা দূরে, ওই অত লম্বা, মাথায় টুপি, গায়ে জব্বা, দুধ সাদা দাড়িওয়ালা লোকটা সব কাজ ফেলে সব সময় থাকতো আমার সঙ্গে। কি মনে হয় আমার রবি ঠাকুরের সঙ্গে আপনাদের রবি ঠাকুরের কোনো মিল আছে? ঠিক তাই। আসলে আমি ঠিক আসল রবি ঠাকুরকে পেয়েছিলাম, কিন্তু রাখতে পারলাম না। ক্রমে বয়স বাড়তে লাগলো, গালে এলো ব্রণ, ঘুমের মধ্যে এলো অবৈধ স্বপ্ন, চলায় ফেরা এলো সতর্কতা। ক্রমে আমার ভিতরে পাপ ঢুকে যেতে লাগলো মশাই। তখন স্কুলে রবি ঠাকুরের কবিতা পড়ি, নোট বই দেখে তার মানে বুঝে নিই, আর কেবলই মনে হয় আমি যাকে চিনতুম সে নয়। একদিন আমাদের ফুল বাগানে শিমুল গাছের তলে বসে ঘাসের ডাটি দাঁতে কামড়ে আস্তে করে ডাকলুম, রবি ঠাকুর। কোনো সাড়া এলো না। আবার ডাকলুম, সাড়া এলো না তো এলোই না। মাঝরাতে ঘুম ভেঙে ডাকলুম, সকালে উঠে ডাকলুম, ছাদে গিয়ে, মাঠে গিয়ে, নৌকোয় চড়ে ডাকলুম, আকাশের দিকে তাকিয়ে ডাকলুম, নদীর জলের দিকে চেয়ে ডাকলুম। তারপর বসলুম আমার গোপন কান্না কাঁদতে। গেল আমার রবি ঠাকুর, গেল আমার সাহস, শুদ্ধতা, গেল আমার শৈশব। বুকের গভীরে বিসর্জনের বাজনা শুনল। তারপর থেকে আমার জীবন একটা ট্র্যাজেডি মশাই। এখন আমাকে আবার কে দেবে আমার সেই রবি ঠাকুর? আসল কথা কি জানেন, আমি আর কোনোদিনই কোনো কিছুকেই তেমন করে ভালোবাসতে পারলাম না। ধন্যবাদ। পূর্ণিমার চাঁদ ছলসানো রুটি মনে হয় পেটে খিদে থাকলে। খিদেই পৃথিবীর সবচেয়ে বড় অসুখ বলে আমার মনে হয়। ছোট্ট ছোট্ট দুটো ভাত রুটির কবিতা শোনায়। মানে খিদে পেটে দেখবেন দূরে কোথাও ভাত রান্না হচ্ছে, সেই ভাত রান্নার গন্ধটা নাকে বড্ড বেশি উগ্র মনে হয় পেটে যখন খিদে থাকে। এরকম কত মানুষ আছে তারা শুধু ভাতের গন্ধে বাঁচে, পাতে ভাত রুটি পড়ে না। তাদের জন্য খুব ছোট্ট ছোট্ট দুটি কবিতা। আশ্চর্য ভাতের গন্ধ রাতের আকাশে, কারা যেন আজও ভাত রাঁধে, ভাত বাড়ে, ভাত খায়, আর আমরা সারা রাত জেগে থাকি আশ্চর্য ভাতের গন্ধে, প্রার্থনায়, সারা রাত।
হোক পোড়াবাসি ভেজাল মেশানো রুটি, তবু তো জঠরে বহ্নি জ্বালানো খাঁটি। এ এক মন্ত্র, রুটি দাও, রুটি দাও। বদলে বন্ধু রুটি পিলে দিই প্রিয়ার চোখের মনি। অনেক লোক দীর্ঘদিন ধরে পথে আছেন। পথে আছেন কেন? আসলে আমাদের তো মৌলিক অধিকার বলতে আমরা যা বুঝি, আগে বলা হতো ভাত, রুটি, মকান, এই দুটি। কিন্তু সময়ের আবর্তে তার মধ্যে আরো অনেকগুলো সংযোজন হয়েছে। চাকরি চাই, আমাদের যোগ্য প্রার্থীর চাকরি চাই, আমাদের মর্যাদা চাই, আমরা ভিক্ষা চাই না, আমাদের মর্যাদা চাই, আরো অনেক কিছু, অনেকগুলো বিষয়ের সঙ্গে যুক্ত হয়েছে। তাই পথে নেমে আমরা আন্দোলন করছি। এই আন্দোলনের ফল কি আমরা জানি না, কিন্তু ওই যে অধিকার কে কাকে দেয়, অধিকার কেড়ে নিতে হয়, অধিকার ছিনিয়ে নিতে হয়। তো এই সমস্ত অধিকারের দাবিতে কিছু মানুষ পথে নেমেছে। কি করছে তারা? মিছিল। ছোট্ট ছোট্ট 3টে কবিতা দিয়ে মিছিল। এই আকাশ স্তব্ধ নেই, কোনোখানে যুদ্ধ নেই, হেথা আকাশ রুক্ষ নীল, নিম্নে ভিড় ঠষ্ট নীল, মৌন মুখ ভুক মিছিল। এখানে নেই টুকরো দূর দিগন্তের জ্বলন্ত, এখানে নেই আগুন ফুল সে বৃন্তের ফলন্ত। হেথা আকাশ শুষ্ক নীল, নিম্নে ভিড় ঠষ্ট নীল, মৌন মুখ ভুক মিছিল। কোনোখানেই যুদ্ধ নেই, তবু হাওয়ায় কিসের সুর, আহত আর মুমূর্ষ বিষণ্ণ। অন্ন নেই, পণ্য নেই, বিপন্ন। আকাশে দাগ কোথাও নেই, কঙ্কালের কলঙ্কের অসংখ্যের। খোলো নয়ন হে অন্ধ, এখানে আজ ঘোরে না সেই মহাসমর কবন্ধ। এই দারুণ ক্রন্দনে যুদ্ধ নেই, যুদ্ধ নেই, তবু আকাশ স্তব্ধ নীল, নিম্নে ভিড় ভ্রষ্ট নীল, মৌন মুখ ভুক মিছিল। কারা যেন আজ দুহাতে খুলেছে, ভেঙেছে কি মিছিলে আমরা নিমগ্ন, তাই দোলে মিছিল। দুঃখ যুগের ধারায় ধারায় যারা আলে প্রাণ, যারা তাহারায়, তারাই ভরিয়ে তুলেছে সারায় হৃদয় বিল। তারাই এসেছে মিছিলে, আজকে চলে মিছিল, চলে মিছিল, চলে মিছিল। কে যেন ক্ষুব্ধ ভোমরার চকে ছড়েছে ঢিল, তাই তো দগ্ধ ভগ্ন পুরনো পথ বাতেন। আশ্বিন থেকে বৈশাখে যারা হাওয়ার মতন ছুটে দিশাহারা, হাতের স্পর্শে কাজ হয় সারা কাঁপে নিখিল। তারা এলো আজ দুর্বার গতি, চলে মিছিল, চলে মিছিল, চলে মিছিল। আজকে হালকা হাওয়ায় উড়ুকে কচ্ছিল, জনতরঙ্গে আমরা ক্ষিপ্ত ঢেউ ফেলিল। উধাও আলোর নিচে সমারোহ, মিলিত প্রাণের একই বিদ্রোহ। ফিরে তাকানোর নেই, ভীরু মোহ কি গতিশীল। সবাই এসেছে, তুমি আসনি, ডাকে মিছিল, ডাকে মিছিল, ডাকে মিছিল। একটি কথায় ব্যক্ত চেতনা আকাশে নীল, দৃষ্টি সেখানে তাই তো পদধ্বনিতে মিল। সামনে মৃত্যু কবলিত দ্বার, হাহাকারণ্য থাক না পাহাড়। ব্যর্থ নোংর নদী হব পার খুঁটি শিথিল। আমরা এসেছি মিছিলে, গর্জে ওঠে মিছিল। আমরা এসেছি মিছিলে, গর্জে ওঠে মিছিল। আমরা এসেছি মিছিলে, গর্জে ওঠে মিছিল। তাই রামনগর মাঠ পাথার বন্দরে তৈরি হও, কার ঘরে জলের দ্বীপ চিরবাধার। তৈরি হও কার বাছার জটেনি দূর শুকনো মুখ। তৈরি হও ঘরে ঘরে ডাক পাঠায়, তৈরি হও জট বাঁধো। মাঠে কিষান কলে মজুর নওজোয়ান, জট বাঁধো এই মিছিল। সব হারার সব পাওয়ার এই মিছিল, প্রতিভা আর যশোদামার রক্তবীজ এই মিছিল।
স্বামীহারা অনাথিনী চোখের জল এই মিছিল, শিশুহারা মাতা পিতার অভিশাপের এই মিছিল, এই মিছিল, সব হারা সব পাওয়ার এই মিছিল। হও সামিল, হও সামিল, হও সামিল। রাজা আসবে যাবে এবং এই যুদ্ধ জারি থাকবে। আমরা দিন বদল চাই, আমরা ক্ষুধিত শিশুর মুখে অন্ন চাই, আমরা সম্ভ্রম চাই, আমরা ভিক্ষা চাই না। রাজা আসে যায়, রাজা বদলায়, লাল জামা গায়ে নীল জামা গায়ে, এই রাজা আসে ওই রাজা যায়, জামা কাপড়ের রং বদলায়, দিন বদলায় না। গোটা পৃথিবীকে গিলে খেতে চায় সেই যে ন্যাংটো ছেলেটা, কুকুরের সাথে ভাত নিয়ে তার লড়াই চলছে। পেটের ভিতর কবে যে আগুন জ্বলেছে, এখনো জ্বলবে। রাজা আসে যায়, আসে আর যায়, শুধু পোশাকের রং বদলায়, শুধু মুখোশের ঢং বদলায়। পাগলা মেহের আলী দুই হাতে দিয়ে তালি, এই রাস্তায় ওই রাস্তায়, এই নাচে ওই গান গায়। সব ঝুঠ হ্যায়, সব ঝুঠ হ্যায়, ঝুঠ হ্যায়, সব ঝুঠ হ্যায়। জননী জন্মভূমি, সব দেখি সব শুনি, অন্ধ তুমি, সব জেনে সব বুঝেও বধির তুমি। তোমার ন্যাংটো ছেলেটা কবে যে হয়েছে মেহের আলী, কুকুরের ভাত কেড়ে খায়, দেয় কুকুরকে হাত তালি। তুমি বদলাও না, সেই বদলায় না। সোমনাথ, আর কতটুকু সময় আছে? শেষের দিকে যাব কি? এখানে অনেক মায়েরা আছেন, তো মায়েদের জন্য ছোট্ট ছোট্ট কয়েকটা লেখা। আসলে আমি আমার ফেসবুক পেজের কথা বলছিলাম আপনাদের, সেখানে মূলত অনুগল্প নিয়ে কাজ করি। লম্বা লম্বা গল্প অনেকে পড়েন, কিন্তু মানুষের এখন এত ধৈর্য কমে গেছে যে দীর্ঘ কবিতা শোনার মতো অবকাশ বা পেশেন্স কোনোটাই নেই। আর ধৈর্য কমিয়ে দেওয়ার জন্য বড় অস্ত্র হচ্ছে এইটি, আমরা সারাক্ষণ স্ক্রল করছি। সেটি আমার ভাই, আমার ভ্রাতৃপ্রতিম, অনেক ছোট, ওর একটি লেখা। আমি এমন ইমোশনাল হয়ে গেলাম যে এই লেখাটা আমার পেজে আছে। খুব ছোটবেলায় যখন স্কুলে যেতাম, মা বাঁ হাতের কোড়ে আঙুলে আলতো একটা কামড় দিয়ে বলতো, দুক্কা দুক্কা। খুব মজা লাগতো আমার। কোনোদিন মা ভুলে গেলে নিজেই আঙুল বাড়িয়ে দিতাম, মা হাসত। তারপর একটু বড় হলাম, হাই স্কুল, মা আসি বলেই দৌড় লাগাতাম। পেছন থেকে শুনতে পেতাম, দুক্কা দুক্কা। কলেজে পড়ার সময়ও এই নিয়মের ব্যত্যয় হয়নি। তারপর
তারপর একসময় চাকরি পেলাম, বাইক নিয়ে স্কুলে পড়াতে যাই। মা এসে বারান্দায় ঠিক দাঁড়াবে, কপালে হাত ঠেকিয়ে বলবে, "দুগ্গা, দুগ্গা।" আমার বুলেটির ভটভট আওয়াজের থেকেও সেই আওয়াজের তীব্রতা কম ছিল না। এখন বুঝতে পারি, আজও প্রতিদিন বেরোনোর আগে বাইকটাকে ঠেলতে ঠেলতে মায়ের জানলার পাশে নিয়ে আসি। একটা শীর্ণ হাত মশারির ভেতর থেকে নড়ে ওঠে, আর আমি শুনতে পাই মা বলছেন, "দুগ্গা, দুগ্গা।" পরের লেখাটি শিরোনাম বৃদ্ধাশ্রম। আচ্ছা মা, ঠাকুমা কেন আমাদের সঙ্গে থাকে না? বাবু, ঠাকুমার তো বয়স হয়েছে, এখানে ঠাকুমাকে সঙ্গ দেওয়ার মতো তো কেউ নেই, তাই ঠাকুমা এখানে থাকে না। ও, ঠাকুমা যেখানে থাকে সেখানে কি অনেক মানুষ থাকে? হ্যাঁ বাবু, ওখানে ঠাকুমার অনেক বন্ধু, তাই ঠাকুমা অনেক ভালো থাকে। তোমার ঠাকুমার সাথে আরো অনেক অনেক বন্ধু থাকে সেখানে। ও আচ্ছা মা, ওটা কি কোনো স্কুল? না বাবু, ওটাকে বৃদ্ধাশ্রম বলে। ও আচ্ছা, তুমি যখন ঠাকুমা হবে তুমিও কি বৃদ্ধাশ্রমে থাকবে? মনামি বাকরুদ্ধ হয়ে গেল। সে তার ছেলেকে কি উত্তর দেবে কিছুতেই বুঝে উঠতে পারল না। একটা ছোট্ট শিশুর এবং সহজ সরল প্রশ্নের উত্তর দেওয়া এতটা কঠিন হতে পারে মনামি ভাবতেই পারেনি। মায়েদের জন্য আমার শেষ নিবেদন, এই লেখাটির শিরোনাম হচ্ছে অপেক্ষা। আসলে মায়েরা যখন নিচে থাকেন, আমরা খুব নিশ্চিত থাকি যে গিয়েই মাকে দেখতে পাবো, তখন মা একরকম, আর মা যখন থাকেন না, অপেক্ষা। খুব বিরক্ত হচ্ছিল বিরু। কল করে বললো, তোমার কোনো কমন সেন্স নেই মা, কেন এতবার মেসেজ করো? দেখতে পাচ্ছ তো আমি রিপ্লাই দিচ্ছি না, মানে ব্যস্ত আছি। তোমাকে বলেছি না একটা মেসেজ করে ছেড়ে দেবে, তা না 10-12টা করে মেসেজ, অসহ্য। মা আত্মস্বরে বললে, 10:30 তো বাজে, রাত তো হলো, তুই না বাড়ি ফিরলে আমি কি করে খেয়ে নিই বলতো? এসব সেন্টুমার্কা কথা রাখো তো মা, তোমাকে তো বলেই দিয়েছি তুমি আমার জন্য অপেক্ষা করে বসে থাকবে না, ব্যাস। ফোনটা রাখো, ঠিক আছে? বীরু ফোনটা কাটার পর আবার তাস খেলায় মগ্ন হয়। এভাবেই চলে প্রতিদিনকার জীবন। আজ বীরু তাস খেলার আড্ডায় যায়নি, কিছুই ভালো লাগছে না, মনটা খুব করছে। এত লোক থেকেও নিজের ঘরের মধ্যে যেন একা। ঘড়িতে তখন বাজে 10টা। ছোট মাসি এসে ডাক দিয়ে গেছে খাওয়ার জন্য, খেতেও ইচ্ছে নেই। মোবাইলটা হাতে নিয়ে দেখতে দেখতে চোখে পড়ে যায় 22 দিন আগের লেখা মেসেজ। বীরু, 10টা বাজে, বাড়ি আয়। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। মা নেই, কিন্তু মায়ের লেখা মেসেজটা রয়ে গেছে। মেসেজ পড়তে পড়তে বীরু শুনতে পাচ্ছে যেন মায়ের কথাগুলো। বীরু আজ একটুও বিরক্ত হচ্ছে না। মনে মনে বীরু বলছে, মা তুমি আরেকবার মেসেজ করো আমাকে, আরেকবার মেসেজ করো। আর কোনোদিন মেসেজ আসবে না। বীরু মেসেজের রিপ্লাই দিয়ে লিখল, শুধু একটিবার ফিরে এসো মা, শুধু একটিবার মা,
মল্লিকা সেনগুপ্তর লেখা একটি কবিতা। আসলে এই কবিতাটি বলবার আগে যে কথাটা আমার বারবার বলতে ইচ্ছে করে, আমাদের না দশভুজা হতে হবে। মানে দশভুজা কোনো প্রতীক নয়, আমাদের শক্তিশালী হতে হবে, মেয়েদের শক্তিশালী হতে হবে, যাতে ওই যৌতুকগুলোকে আমরা রুখে দিতে পারি, যাতে সামনে এসে দাঁড়াতে ভয় পায়। এইরকম একটা জায়গায় আমরা আঁচলের তলে বরং মেয়েদের না রেখে তাদেরকে একটু শক্তিশালী করে তুলি, তাহলে বোধ হয় আসলে নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে। কাঁদলে হবে না, চোখের জল মুছে করতে হবে। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শত্রু বিজয়ের প্রাগ মুহূর্তে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। সেই মহিষাসুরমর্দিনী দুর্গা জাগুন হয়ে জ্বলে উঠুন। দিব্য মানবী আজ নতুন মন্ত্রে তোমার বোধন হোক। তোমার মহাতেজ চিরজাগরূক হয়ে জ্বলে উঠুক নারী পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সেলাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে, মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি ডান ইংরেজি ভাষা বাঁহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, স্যারটা নোংরা বটে কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে, দুর্গা মেরেছে ছাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার জোরদার, মহাকাশচারী হবেই বটেকে দুর্গা। বিশ্বায়নে বন্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে। অন্যাব্রতে পত্নীব্রতে মোহ মুদ্রা ধ্বংস মুদ্রা, প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন্না, আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গরিলাল মেয়ে, আমার দুর্গা তরুণী, আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্ধু। আমার দুর্গা মেধা পাটকার তিস্তা শীতলা বাগেরা, আমার দুর্গা মোম হয়ে জ্বলে অমাবস্যার আঁধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে, আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম। মা তুঝে সালাম, মা তুঝে সালাম। যে স্তোত্র সন্দীপ বাজাচ্ছে আমার সঙ্গে সংবাদ করছে, সন্দীপ সন্দীপ একটুখানি উঠে দাঁড়াও, সন্দীপের জন্য একটা জোরে করতালি চাইব আমি। এই শেষ যে কবিতা, এই কবিতাটিরও অনুরোধ ছিল। এবং 15ই আগস্ট আসছে সামনে, স্বাধীনতার মাস। আমরা কতটা স্বাধীন হয়েছি জানি না, কিন্তু শপথ নেওয়ার মাস যে ওই দশভুজার মতো শক্তি যেন আমরা প্রত্যেকে অর্জন করতে পারি। বন্দে মাতরম দিয়ে আমি শেষ করছি আমার আজকের নিবেদন।